নির্বাচনের প্রাক্কালে এ ধরনের একটা ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যেহেতু আমাদের অফিস আমরা মনে করছি আক্রান্ত, এটা স্বাধীন সাংবাদিকতার বিরোধী। এই সময়ে আমরা সাংবাদিকতার স্বাধীনতার সবচেয়ে চূড়ান্ত সময় উপভোগ করছিলাম এই অন্তর্বর্তী সরকারের অধীনে, কিন্তু এই শেষ সময়ে এসে একটা গণমাধ্যম অফিস এভাবে আক্রান্ত হবে এটা আমরা মনে করি না, এটা অপ্রত্যাশিত। যেহেতু বাংলাদেশ টাইমস নিবন্ধিত অনলাইন, আমাদের সঙ্গে আইএসপিআর এর যোগাযোগ আছে। সেনাবাহিনীর নির্ধারিত যে সাংবাদিকদের সঙ্গে গণমাধ্যম যোগাযোগের যে ক্ষেত্র, সেই জায়গা থেকে আমাদের সঙ্গে যেখানে যোগাযোগ আছে, সেখানে এভাবে আমাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করে কোনো সংবাদ নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং এর জন্য যথাযথ প্রক্রিয়া আছে বলে আমরা মনে করি। সেই সময়ে আমাদের সাংবাদিকদের তুলে নিয়ে যাওয়া হয়েছে উত্তরা আর্মি ক্যাম্পে, আমরা এটাও খবর পেয়েছি। গতকালকে ইনকিলাব মঞ্চের যে বিক্ষোভ চলে, সেই যে উত্তপ্ত পরিস্থিতি বা একটা পরিস্থিতি সৃষ্টি হয়, সেই সময় একজনের একটা বক্তব্য আমাদের সংবাদ মাধ্যমে প্রচার হয়, যেখানে সম্ভবত সেনা সদস্য নিয়ে বা এরকম কোনো একটা বিষয় নিয়ে কথা বলছিল। এটা পাবলিক বাইট, এটা হচ্ছে যে একটা পাবলিক বাইট এবং এটা রিলস আকারে যায়। কোনো সংবাদে সংক্ষুব্ধ হলে আমাদের সঙ্গে ওইভাবে যোগাযোগের প্রক্রিয়া আছে, কিন্তু এভাবে সন্ধ্যায় একটা গণমাধ্যম অফিস ঘেরাও করে তার সাংবাদিকদের তুলে নিয়ে যাওয়া, এটা খারাপ দৃষ্টান্ত বাংলাদেশের। খুব স্পষ্ট করে জানাচ্ছেন, এডিটর পরিচয় দিচ্ছেন উনি, আপনি নিশ্চয়ই ওনাকে চেনেন। আমি ওনাকে সম্ভবত দেখেছি, বাট আমার কাছে যে জিনিসটা খুবই ডিস্টার্বিং এই ভদ্রলোকের আলাপের মধ্যে, সেটা হচ্ছে যে তিনি দুটো কথা বলেছেন যেটা আমি লোকেট করেছি। একটি হচ্ছে যে সঙ্গে যোগাযোগ রয়েছে, ওগুলো তো ধরেন ওই সংযোগের জায়গাতে দুটো জিনিস খুবই স্ট্রাইকিং আমার কাছে মনে হচ্ছে। তিনি বলছেন যেই সময় আমরা স্বাধীন সংবাদ মাধ্যম উপভোগ করছিলাম সেই সময় এই ঘটনাটা ঘটেছে, এক নাম্বার। দুই নাম্বার বলেছে যে একটি অর্থবহ একটি ইনক্লুসিভ ইলেকশন, মানে খুবই, আমি ঠিক জানি না যে আসলে ওনাকে ঠিক মানে কি বলবো বা কি বলা উচিত। তবে আমার খুবই দুঃখজনক একটা ব্যাপার যে একজন সাংবাদিক, তার তো জানার কথা যে আপনার একজন কথিত উপদেষ্টাকে প্রশ্ন করার কারণে 3 জন সাংবাদিকের চাকরি পর্যন্ত চলে গেছে। আপনার এইটার কি টিভি জানো, বাংলাদেশের একটা চ্যানেল, আমি টিভিটার নাম মনে করতে পারছি না। এই শুধুমাত্র তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি যে প্রধানমন্ত্রীকে বা শেখ হাসিনাকে যে বারবার আপনি বলছেন খুনি বা এটা, এখনো তো কোনো বিচার প্রক্রিয়া হয়নি, তাহলে খুনি কিভাবে বলছেন? তখন প্রশ্ন করার কারণে পরের দিনই এই 3 জনেরই চাকরি চলে গেছে। সেই জায়গাতে যখন আরেকজন সাংবাদিক আক্রান্ত হন, তিনি যখন বলছেন যখন আমরা এই সাংবাদিকতার সমস্ত সুযোগ সুবিধা বাক স্বাধীনতা আমরা উপভোগ করছিলাম, আমার কাছে খুব অবাক লাগে যে যেই মানুষটা নিজের চোখে এখন দেখতে পেলেন যে তার বাক স্বাধীনতা অ্যাপ্লাই করার কারণে পুরো অফিস শুদ্ধ মানুষকে নিয়ে গেছে, তিনি আবার সেকেন্ড কথা বললেন যে এটা অর্থবহ ইলেকশন। এটা অর্থবহ ইলেকশন, আমি আসলে এটা হয়তোবা আপনাদের এই গণমাধ্যমে এসে আমার এটা বলা উচিত না যে হি ডিজার্ভ দ্যাট, এটা আমি বলবো না। তবে আমি শুধু এতটুকু বলবো যে তিনি নিশ্চয়ই, মানে আপনি বলছেন তার এই কথার মধ্যে একটা দ্বৈত সত্তা রয়েছে। ডেফিনেটলি যেই মানুষটা নিজেই হচ্ছে এই ঘটনার শিকার, তিনি আবার তিনি তো একটা সাংবাদিক না, মানে তিনি পরিষ্কারভাবে জানেন যে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে। তিনি যখন আপনার কাছে এসে এইসব গল্প বলতে থাকবেন, এটা উনি বলছে আপনার গত 1.5 বছর যদি আপনি রিক্যাপ করেন, আপনি যতদূর মনে করতে পারেন, আমরা সম্ভবত অনেকগুলো প্রোগ্রামও করেছি কিভাবে সাংবাদিকদের হেনস্থা করা হয়েছে, রাস্তায় হেনস্থা করা হয়েছে, 300 সাংবাদিকের অ্যাক্রিডেশন কার্ড বাতিল করা হয়েছে। আপনি বিশ্বাস করবেন না কত সাংবাদিকরা তাদের চাকরি হারিয়েছে। আমি ব্যক্তিগতভাবে লিস্ট সহ আছে যাদের সাংবাদিকতার কার্ড ছিল, তারা পর্যন্ত প্রেস ক্লাবে যেতে পারেন না। এরকম একটা অবস্থাতে যখন একজন ভদ্রলোক, আমি কিন্তু তার প্রতি আমার সহমর্মিতা আছে। একটা নিয়ম হচ্ছে তিনি আমার নীতি নৈতিকতার বাইরে কথা বললেও আমি কিন্তু তার জন্য ঠিকই ঝাঁপিয়ে পড়বো। এই ভদ্রলোকের কোনো কথাই আমার কাছে খুবই লজিক্যাল মনে হয়নি, কিন্তু স্টিল আমি তার ব্যাপারে সমব্যথী, কারণ তারা বলার ক্ষমতা তার থাকা উচিত। কিন্তু খুবই দুঃখজনক তিনি মনে করছেন এটা একটি অর্থবহ ইলেকশন হচ্ছে, এবং যেই অর্থবহ ইলেকশন তিনি মনে করছেন সেখানে সেনাবাহিনী কিন্তু বড় মানে কোথাও গিয়ে কি দাদা এরকম কিছু মনে হচ্ছে যে কোনোভাবে সরকারের বিরুদ্ধে গেলে, উপদেষ্টা সরকারের বিরুদ্ধে গেলে আর উঠে দাঁড়াতে পারবো না? এইটাও হতে পারে যে এখন যদি একটু এটাকে কি বলে, একটু যদি তিনি প্যাম্পারিং না করে হয়তো বা দেখা গেল আপনার বাঁচার জন্য, বা ওই যে বলে না যে কায়দা করে বেঁচে থাকো, এখন যদি একটু সুনাম করেও ওদেরকে ফেরত আনানো যায় সেটাও হতে পারে। আই এম নট কোয়াইট শিওর। তবে এই স্বাধীন গণমাধ্যমের কি অবস্থা তা বোঝাই যাচ্ছে। আমরা এদিকে তো অবশ্যই নজর রাখবো যে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থাটা কি হবে, যে তারা কি ফিরে আসবে, কারণ
যিনি সাংবাদিক যার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, তিনি বলছেন তিনি সেই চ্যানেলের একজন এডিটর হিসেবে কথা বলছেন। এটা তো আমরা নজর রাখবোই, কিন্তু তার পাশাপাশি 12 তারিখ রয়েছে ভোট, এবং তার আগে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের ফোন আলাপ। কি তথ্য উঠে এলো? সাহায্য চাইছেন কি বাংলাদেশের সেনাপ্রধান? মানে সেই ভারতের কাছেই কি সাহায্য চাইতে হলো? কি উঠে এলো কথোপকথনে? আজ সোমবার, বৃহস্পতিবার রয়েছে বাংলাদেশের ভোট, মানে হাতে গোনা আর মাঝের 2 দিন। এই 2 দিনের মধ্যে কি বাংলাদেশে এমন কিছু ঘটতে চলেছে? বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতীয় সেনাপ্রধানের মধ্যে গোপন ফোন। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো অবশ্যই। কি কথা হলো, ভারতীয় সেনাপ্রধানের একটি বক্তব্য উঠে এসেছে, কি বলেছেন তিনি সেটাও আপনাদের শোনাবো। কিন্তু তার আগে আপনাদেরকে কিছু ছবি আমরা দেখাতে চাই। যে বাংলাদেশে 12 তারিখের নির্বাচন, কিন্তু তার আগে হেলিকপ্টার নামছে। দেখুন তো এই ছবিগুলো বাংলাদেশের, এই যে কুড়িগ্রামে নামছে বাংলাদেশের হেলিকপ্টার সেনার, মানে কখনো কোথাও এটা নাকি ভোটের মহড়া চলছে। এইভাবে ভোটের মহড়া চলে? আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। দাদা, আপনি এত বছর তো বাংলাদেশে ছিলেন, ভোটও দিয়েছেন, এইভাবে ভোটের মহড়া কখনো দেখেছেন আগে? মানে এটা কিসের মহড়া আসলে? আমার কাছে এই পুরো ফুটেজটা দেখে এত আশ্চর্য হয়েছি আমি। দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের একটা টিম আছে পুলিশের, তাকে বলে সোয়াট টিম কিংবা প্যারা কমান্ডো। এই ধরনের প্যারা কমান্ডোর যেই অনুশীলনগুলো আমরা দেখেছি সেটা হচ্ছে যে খুবই দুর্যোগ, দুর্বিপাক, ভয়ঙ্কর সিচুয়েশনে, ধরেন যারা আছে কোনো একটা সিচুয়েশনে তাদেরকে উদ্ধার করবার জন্য এই ধরনের মিশনগুলো পরিচালিত হয়। তবে আমাদেরকে এত বছর ধরে দোষারোপ করা হয়েছে, বলা হয়েছে যে আমাদের কারণে ইলেকশন হতে পারেনি, এখন বাংলাদেশে শান্তির নহর বয়ে যাবে, শান্তির সুবাতাস বয়ে যাচ্ছে। সেই শান্তির সুবাতাসের সময় আপনাকে প্যারা কমান্ডো নামাতে হচ্ছে কিংবা এমন এক ধরনের আপনাকে অনুশীলন করতে হচ্ছে, দেখে মনে হচ্ছে যে বড় ধরনের জঙ্গি অ্যাটাক হয়েছে, যেগুলো আমরা আসলে দেখতে পাই পাকিস্তানে, আসলে যে এই ধরনের উদ্ধার করে নিয়ে যাচ্ছে, হেলিকপ্টার এসেছে, প্লেন এসেছে। সো এই পুরো ঘটনার ভেতরে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সম্ভবত সেনাবাহিনীর এক ধরনের প্রস্তুতি আছে, তাদের কাছে খবরও আছে। মানে তারা কি করবে? মানে ভোটের মাঝখানে কি তারা উপর থেকে আস্তে আস্তে প্যারা কমান্ডো নামাবে, না কাউকে হাইজ্যাক করে তুলে নিয়ে যাবে? এইটার যেটা মনে হতে পারে যে এক ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের তারা এক ধরনের অনুমান করছে যে এই ধরনের প্রবলেমগুলো কেন্দ্রে হতে পারে। যদি হয়, আমি জানি না যে যদি হলেও কিভাবে আসলে এইভাবে হেলিকপ্টার এনে কাকে উঠিয়ে নিয়ে যাবে, কারণ সেখানে তো অনেক মানুষই থাকার কথা। আমার কাছে এই পুরো ব্যাপারটা অসম্ভব রকমের একদম আনইউজুয়াল একটা ব্যাপার, এবং মাথাতে অনেক কিছুই আসছে। সত্যি কথা, অনেক কিছুই আসছে যে ইলেকশনের আগে অ্যাটলিস্ট বাংলাদেশে 12টা ইলেকশন তো হয়েছে, 12টা ইলেকশন মানে 12টা ইলেকশনের যতগুলো ইলেকশন নিজের চোখের সামনে দেখেছি, আমি আসলে এই দৃশ্য কখনো দেখিনি যে প্যারা কমান্ডো হেলিকপ্টার থেকে নামছে, সেখান থেকে মানুষকে ওঠানোর মহড়া চলছে। এখন পর্যন্ত আমার দেখা হয়নি। আমি জানি না যে এক্স্যাক্টলি সেনাবাহিনীর কাছে বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কি ধরনের আপনার নিউজ আছে, কি হতে পারে। কয়দিন আগে আপনার দেখতে পেয়েছি এনএসআইয়ের একটা রিপোর্ট, আমি এটার অথেন্টিসিটি সম্পর্কে আসলে নিশ্চিত নই, যেখানে বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশে যাতে 75% ভোট কাস্ট হয়েছে এইটা দেখানো।